দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাউনিয়া উপজেলার নিজপাড়া নামক একটি গ্রামে। আপনি জানেন যে গত কয়েকদিন থেকে কিন্তু তিস্তা নদীর পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে, এটি কিন্তু ভয়াবহ রূপ ধারণ করছে। আমরা দেখতে পেয়েছি আজ কিন্তু রংপুরের কাউনিয়া পয়েন্টেই বিপদসীমার প্রায় 33 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু এই তিস্তার নিম্নাঞ্চল এবং যে পাশাপাশি তিস্তার চরবর্তী যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু দারুণ ভোগান্তিতে পড়েছেন। এবং প্রতিটি বাসায় বাসায় আমরা গিয়ে দেখতে পেয়েছি সেখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে যেমন দেখা দিয়েছে শুকনো খাবারের সংকট, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তাদের দৈনন্দিন জীবনের যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু সকলেই ব্যাহত হয়েছে। আপনাকে আর একটি বিষয় জানিয়ে রাখি, ইতিমধ্যে আমরা এই গ্রামের একটি বাজারের সন্ধান পেয়েছি যেখানে পানিতে প্লাবিত হয়ে রয়েছে, যার ফলশ্রুতিতে দোকানপাটও কিন্তু সেইভাবে খুলছে না। তবে দুঃখের বিষয়, এখানে যে স্থানীয় প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু সঠিক সময়ে এসে তাদের খোঁজ নিচ্ছেন না। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, স্থানীয় যারা ভুক্তভোগী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের দুঃখের কথা, যে এমনি সময় যদি তারা ভোটের সময় হলেও তারা এসে পড়ে, কিন্তু এই যে আজ তারা একটি চরম দুর্ভোগে পড়েছে, ঠিক সেই সময় কিন্তু তাদের আর দেখা মিলছে না বলে তারা অভিযোগ করছেন। আমরা পাশাপাশি এখানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারাও একই বলেছে যে তাদের রাস্তাঘাট থেকে শুরু করে সকল স্থানে কিন্তু পানিতে জলাবদ্ধ হয়েছে, যার ফলশ্রুতিতে তারা আজ স্কুলে যেতে পারছেন না। তারা এই সকল বিষয় থেকে নিরসনের জন্য যে বিষয়টিকে বেশি করে গুরুত্ব দিচ্ছে সেটি হচ্ছে তিস্তা নদ খনন। এই তিস্তা নদ খনন হলে আজ এই যে তাদের দুঃখ দুর্দশা কষ্ট যেটি রয়েছে সেটি লাঘব হবে। এই তিস্তা নদী যতদিন না খনন হবে ততদিন কিন্তু তাদের এই দুঃখ দুর্দশার মধ্যেই জীবন অতিবাহিত করতে হবে বলে তারা মনে করছেন। আমরা এই মুহূর্তে একজন এখানকার স্থানীয় মানুষকে, বা আপনি এখানে এসেছেন, আপনার বাসা কি এখানেই? না, আমার বাসা ওই যে ধূসপাড়াস্তরে নদীর মাঝে। কি অবস্থায় আছেন আপনি একটু যদি বলতেন? আমরা বর্তমানে এই বছরের মধ্যে তেমন একটা বন্যা কম, এই বছর পানি টানি, তবে কালকে থেকে নিয়ে হঠাৎ করে বন্যা আসাতে একটু চরে মানুষ একটু দুর্ভোগী আছে। ফসলি ক্ষেতের অনেক ক্ষতি। আমাদের ওখানে আগাম ক্ষেত, সেটা হলো আমরা আশ্বিন কার্তিক মাসে ধান কাটা প্রায় চাপে যায়, সেই ধানগুলো প্রতিটা ধান যেটা পানিতে পড়ছে সেটি গাছ বেড়াইছে, সেটাই নষ্ট। এখন এই ধানগুলো মনে করেন যেখানে একটু ধার পড়ছে সেখানে ধান পড়ে গেছে, পাকা ধান, এরকম খুব একটা বিচ্ছিরি অবস্থা আমাদের চরে মানুষ আছে বর্তমানে এই সময়টা কালকে থেকে। এই যে এটা কি শুধুমাত্র নদী খননের বিষয়টা, এই বিষয়টা কি? হ্যাঁ, এটা যদি আমাদের নদীটা যদি খনন হইতো, যদি নদীটা যদি গভীর থাকতো, তাহলে আমরা এই দুর্ভোগে থাকতাম না। তখন কিন্তু আমাদের এই চেঁচড়া ধার এইরকম ইয়াটা আমাদের গ্রামে এইভাবে আবাদগুলো ক্ষয়ক্ষতি হতো না। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আমরা দেখতে পাচ্ছি পানিতে প্লাবিত হয়ে আছে বা ডুবে আছে শুকনো ধান বা কাঁচা ধান যেগুলোই বলি না কেন, এইগুলো ধানগুলো কি আর মানে ব্যাকপক সম্ভব বা ভালো রাখা সম্ভব না? এই যে পাশে ধানগুলো দেখতেছেন, এই ধানগুলো কিন্তু কাটছে, এরকম চরের ধান প্রতিটা ধান এরকম দেখেন, ওই যে গাছের ওই যে গাছ দেখেন কিরকম নোসা নোসা গাছ বেড়াইছে। এই ধানটার মনে করেন যে 100% অর্ধেক পার্সেন্ট ধান নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে আমরা চরের মনে করেন যেখানে 1000 মানুষের মতো আমরা পরিবার আছি, এই পুরো আবাদ আছে, এই আবাদটা মনে হয় বহু ফসল আছে, সেই ফসলের পুরোটাই এইটা। তারপরে আমরা আগাম একটা মরিচ গাছছিলাম, সে হাইব্রিড মরিচ, সেই মরিচটাও বর্তমানে অনেক আর কি নষ্টর পথে, সে মরিচ একটাও থাকবে না, সব মানে নতুন করে কাটতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা যদি? আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আসলেন নজরুল ইসলাম ভাইয়ের মুখে, ঠিক তার মুখের কথাটি যেন তার নয়, পুরো গ্রামবাসীর। এই যে গ্রামবাসীরা রয়েছেন তাদের এই যে কষ্টের অর্জিত যে ফসল, সেই ফসল আজ পানিতে তলিয়ে আছে। এই দুঃখ, এই বেদনা কোথায় দেখাবে তাদের একটি দাবি, অচিরেই খনন করা হোক তিস্তা নদ, ফিরে পাক এই অঞ্চলের মানুষ আপন প্রাণ।